বিকেন্দ্রীকরণ ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয় বলছে পিআরআই। বছরে কমছে 1% প্রবৃদ্ধি। জনগণের সম্পৃক্ততায় জোর বদিউল আলম মজুমদারের। ডিজিটাল ব্যাংকিং সেবা এগিয়ে নিতে নীতি সহায়তা দেবে সরকার। পাশে চায় ব্যাংকগুলোকে, সেবায় ব্যয় কমানোর পরামর্শ। এবং 1 নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলছে সেন্ট মার্টিন। খোলা থাকবে আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত, জানালেন পর্যটন উপদেষ্টা। আমন্ত্রণ, ব্যবসা বাণিজ্য আর অর্থনীতি সবশেষ খবর নিয়ে নিউজ 24-এর নিয়মিত আয়োজন পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে। সাথে আছে হোসাইন শাহাদাত। শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত। বিকেন্দ্রীকরণ ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। শিক্ষা এবং স্বাস্থ্যের দিক থেকেও আন্তর্জাতিকভাবে বাংলাদেশ এখনও অনেক পিছিয়ে আছে। দেশের আকার অনুযায়ী বাংলাদেশের সরকার সবচেয়ে বেশি কেন্দ্রীভূত। বৃহস্পতিবার সকালে বিকেন্দ্রীকরণ ছাড়া বাংলাদেশ উন্নয়ন করতে পারবে না কিনা শীর্ষক সেমিনারে পূর্ব এশিয়ার অভিজ্ঞতা এবং সংস্কার কমিশনের প্রতিবেদন উপস্থাপন শেষে এসব কথা বলেন নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। সেভাবে তো আমাদের উন্নয়ন সম্ভব না। ঠিক একইভাবে স্বাস্থ্যের ক্ষেত্রেও আমরা অনেক ধরনের সাধারণ মানুষের দুরবস্থা দেখি, কারণ তাদের ডাক্তাররা নাই, নার্সরা নাই, বা যন্ত্রপাতি থাকতে পারে টেকনিশিয়ানরা নাই। এই সবই একই কারণ ওখানে স্থানীয় পর্যায়ে কোনো দায়বদ্ধতা নাই। শিক্ষা ও স্বাস্থ্যে আন্তর্জাতিক সূচকে পিছিয়ে থাকা বাংলাদেশ এখনো সবচেয়ে বেশি কেন্দ্রীভূত রাষ্ট্রগুলোর একটি। জনগণের সম্পৃক্ততা বাড়িয়ে বিকেন্দ্রীকরণ করতে হবে। মানুষের জীবনমানের উন্নয়নের সাথে উন্নতি করতে হবে বলে মত নির্বাচন সংস্কার কমিশনের প্রধানের। আমাদের উন্নয়ন হবে, কিন্তু উন্নতি হবে কিনা সে নিয়ে সন্দেহ আছে। আমাদের জিডিপি বাড়বে, কিন্তু আমাদের যদি উন্নতি হইতে হয় উন্নয়নের সাথে সাথে, তাহলে ডিসেন্ট্রালাইজেশন হতে হবে, মানুষকে সংগঠিত করতে হবে, মানুষকে চালকের আসলে বসাতে হবে। তিনি আরো বলেন, টেকসই উন্নয়নের জন্য বিকেন্দ্রীকরণ এখন আর বিকল্প নয়, সময়ের দাবি। মরিয়ম আজিজ মৌরিন, নিউজ 24, ঢাকা। ডিজিটাল ব্যাংকিং সেবা এগিয়ে নিতে নীতি সহায়তা দেবে সরকার, তবে সেবার বিস্তারে এগিয়ে আসতে হবে ব্যাংকগুলোকে। বৃহস্পতিবার ঢাকা চেম্বারে আয়োজিত এক আলোচনায় একথা বলেন তথ্য প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী। ডিজিটাল ব্যাংকিং সেবাকে দেশব্যাপী ছড়িয়ে দিতে একে আরও সাশ্রয়ী করার পরামর্শ দিয়েছে ঢাকা চেম্বার। দেশে মোবাইল ব্যাংকিং সেবা চালু হয় 2011 সালে। এরপর থেকে এখন পর্যন্ত দেশের 44% মানুষ এ সেবার আওতায় এসেছে। এর ফলে অর্থ আদান প্রদান হয়েছে অনেক সহজ, দ্রুত ও নিরাপদ। বৃহস্পতিবার ঢাকা চেম্বার আয়োজিত সবার জন্য ডিজিটাল ব্যাংকিং সেবা বিষয়ে এই আলোচনার সনাতনী পদ্ধতি ব্যাংকিং এর নানা অসুবিধা তুলে ধরেন উদ্যোক্তারা। উই নিড টু ক্লিয়ারলি ফোকাস যে আমাদের পিপল, প্রসেস, টেক এবং রিকভারি মেকানিজম, হাউ উই আর এনশিওরিং দিস। সকল ফিনান্স এবং আইসি ডিপার্টমেন্ট মিলে যদি একটা ইউনিফাইড সাইবার সিকিউরিটি ফ্রেমওয়ার্ক তৈরি করতে পারেন, তাহলে ফিনান্স এবং বাংলাদেশ ব্যাংকের যে সিকিউরিটি ডিজাইনটা আছে সেটাও কন্টিনিউয়াসলি এনগেজ হতে থাকবে। যত ধরনের প্রতারণা হচ্ছে এর 90% হচ্ছে এই বিকাশের মাধ্যমে। 6 মাস পর পর কাস্টমারের রিনিউ করেন, 3 মাস পর পর করেন, বা একটা ট্রানজাকশন বলে দেন যে এই স্পেসিফিক অ্যামাউন্টের বেশি ট্রানজাকশন হইতে হলে আপনার ফোন কল লাগবে। তাই ডিজিটাল ব্যাংকিং সেবা আরও সাশ্রয়ী করার পরামর্শ দেন বক্তারা। এ বিষয়ে সরকারকে নীতি সহায়তা দেওয়ার কথা জানান তথ্য প্রযুক্তি বিভাগের সচিব। ব্যাংকের জন্য সরকারের উপর আপনার নির্ভরতার একেবারেই প্রয়োজন নাই। যা করার সেটা আপনারা করে ফেলেছেন। সরকারের জন্য সরকার আপনাকে দেবে পলিসি সাপোর্টগুলো। এ সময় বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক জানান, বিভিন্ন ডিজিটাল সেবা চালুর পরও মাত্র 30% মানুষ ফিনান্সিয়াল কার্ড ব্যবহার করেন। বাকি 70% মানুষ সনাতনী পদ্ধতিতে লেনদেন করে থাকেন। এই ফাইন্যান্সিয়াল সার্ভিসটাকে ম্যাক্সিমাম লোককে কিভাবে দেওয়া যায়, সেই ডিজিটালি হোক আর ম্যানুয়ালি হোক, এই ব্যাংকগুলোকে, নন ব্যাংক, এই মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন সবগুলাকে নিয়ে সিঙ্গেল একটা অ্যাকাউন্ট থাকে, একটা এনআইডি থাকে, একটা অ্যাকাউন্ট থাকবে একজন নাগরিকের। সে সমস্ত ব্যাংক, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, বিজ্ঞান, যত ধরনের সব জায়গায় ঢুকতে পারবে। এইটা আমি কবে পারবো? দিস ইজ দ্য হলো ইন্টারঅপারেবল সিস্টেম। আর চলতি বছরের জুনে ইন্টারনেট ব্যাংকিং গ্রাহক ছিল 1,16,42,594 জন। এখন প্রায় 80 লাখ গ্রাহক নিয়মিত ইন্টারনেট ব্যাংকিং ও মোবাইল অ্যাপস নির্ভর সেবা নিচ্ছেন। মিনা ফেরদাউস, নিউজ 24, ঢাকা। যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার নিউ ইয়র্কে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র বাংলাদেশ এক্সিকিউটিভ বিজনেস গোলটেবিল আলোচনায় তিনি এ আহ্বান জানান।
অ্যাডভান্সিং রিফর্ম, রেজিলিয়েন্স অ্যান্ড গ্রোথ শীর্ষক এই আলোচনার আয়োজন করে ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিল USBBC। প্রধান উপদেষ্টা অনুষ্ঠানে মেটলাইফ, শেভরন এবং এক্সেলারেট সহ শীর্ষ মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে নতুন বিনিয়োগের সুযোগ কাজে লাগানোর আহ্বান জানান। পহেলা নভেম্বর থেকে সেন্ট মার্টিন পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে, যা খোলা থাকবে আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত। দুপুরে সচিবালয়ে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান বিমান ও পর্যটন উপদেষ্টা শেখ বশির উদ্দিন। তিনি বলেন, নভেম্বর এবং ডিসেম্বর এই 2 মাস দিনে 2000 পর্যটক যাবেন সেন্ট মার্টিনে, আর জানুয়ারি এবং ফেব্রুয়ারিতে রাতে পর্যটক থাকতে পারবেন। জানান, সেন্ট মার্টিনের পরিবেশের ব্যবস্থাপনা দেখে পরবর্তীতে এই সময়ে বাড়ানো হতে পারে। সুনির্দিষ্ট কারণ রয়েছে আমাদের পরিবেশ মন্ত্রণালয় এটাকে নিয়ন্ত্রণ করার। সো আমরা চাই না যে আমরা ওখানে যেতে পারবো না, এরকম কোনো কারণ নেই, আমরা যেতে পারবো। বাট আমরা শুধু মানে যে সেন্ট মার্টিন তা না, আমাদের বাংলাদেশের যে আমাদের যে মহাপরিকল্পনায় যে 1500 যে ট্যুরিজম স্পট আছে, আমরা সেখানে দেখতে পাই যে মাত্র কয়েকটা জায়গায় ট্যুরিস্ট আসার ফলে আমাদের বিভিন্ন রকমের বিপত্তি সংঘটিত হয়। সো আমরা এই জিনিসটাকে মাথায় নিয়ে আমরা এই জিনিসটাকে সংরক্ষণ করার উদ্দেশ্যে, জীববৈচিত্র্য সংরক্ষণ, স্থানীয় জনবসতির যে চাহিদা সেটাকে সম্মান করে আমরা একটা মানে জিনিসটাকে সীমিত করতে চাচ্ছি। দেশে সারের কোনো সংকট নেই, তাই দাম কোনোভাবেই বাড়ানো হবে না, জানিয়েছেন কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বৃহস্পতিবার সকালে সচিবালয়ে কৃষি খাতে অগ্রগতি নিয়ে ব্রিফিংয়ে তিনি একথা বলেন। উপদেষ্টা বলেন, আগামী অর্থ বছরে সম্ভাব্য ঘাটতি মোকাবেলায় সার আমদানি সহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। সার সরবরাহ ব্যবস্থায় আগের সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে। তিনি বলেন, সার পাচার রোধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কমে গেল কিন্তু ওই ধানটা নষ্ট হয় না, যেটার এখন কৃষক দাম পাচ্ছে না। কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করার জন্য সরকার একটা মনিটরিং টিমও করতেছে এবং কৃষি বিতরণ, সেচ ও সার সহায়তাও অব্যাহত রয়েছে। অনেক ক্ষেত্রে বলে যে সারের মূল্য বৃদ্ধি, সারের কোনো ধরনের কোথাও দাম বাড়ানো হয় নাই। ভবিষ্যতে আমরা কৃষিকে আরও টেকসই এবং রপ্তানিমুখী করতে চাই। নিরাপদ ও পুষ্টিকর খাদ্য উৎপাদন, কৃষি প্রযুক্তি উদ্ভাবন, জলবায়ু পরিবর্তন, সহনশীল কৃষি ব্যবস্থা এবং কৃষকদের আয় বৃদ্ধি আমাদের প্রধান লক্ষ্য। বসুন্ধরা আবাসিক এলাকায় আধুনিক, নিরাপদ এবং বিলাসবহুল জীবনের নতুন এক ঠিকানা গড়ে তুলেছে শান্তা হোল্ডিংস। স্বপ্ননীর নামে এই প্রকল্পে রয়েছে বিশ্বমানের সব নাগরিক সুবিধা। শহরের কোলাহল থেকে আলাদা এই আবাসন প্রকল্প হয়ে উঠেছে অনেকের স্বপ্নের ঠিকানা। বিস্তারিত রিপোর্টে। শহরের ভিড় থেকে আলাদা, নিরাপদ ও সুশৃঙ্খল বসুন্ধরার ডি ব্লকে গড়ে উঠেছে শান্তা হোল্ডিংসের স্বপ্ননীড়। প্রবেশ মুহূর্তেই জলের স্নিগ্ধ ছন্দ এনে দেয় প্রশান্তি। অতিথি আপ্যায়নে রয়েছে বিলাসবহুল রিসেপশন লাউঞ্জ। পরিবারের আনন্দের জন্য আছে পার্টি লাউঞ্জ, সবুজ লন আর আভিজাত্যে ভরা লবি, যার সৌন্দর্য রাতে হয়ে ওঠে আরও মনোমুগ্ধকর। বাসিন্দাদের স্বাস্থ্য ও বিনোদনের জন্য রয়েছে আধুনিক ফিটনেস সেন্টার আর আকাশছোঁয়া রুফটপ পুল। রাতে বারবিকিউ জোনে তারার আলোয় জমে উঠবে আড্ডা। পাশেই রয়েছে এভার কেয়ার হসপিটাল, শপিং মল ও মসজিদ। আপনার সন্তানের জন্য রয়েছে আন্তর্জাতিক মানের ISD স্কুল, খেলার মাঠ। বসুন্ধরাতে আমরা আরও 10টি রেসিডেন্সিয়াল প্রজেক্ট নিয়ে আসছি, যেখানে প্রায় 500 রেসিডেন্সিয়াল অ্যাপার্টমেন্ট হচ্ছে এবং ঢাকার প্রথম ডেস্টিনেশন মল আমরা বসুন্ধরাতে তৈরি করতে যাচ্ছি, যা বসুন্ধরার লিভিং কমফোর্টকে আরও অনেক বাড়িয়ে দেবে। বসুন্ধরার রেসিডেন্টদের জন্য একটা সোশ্যাল হাব হবে এবং শুধুমাত্র বসুন্ধরা না, এর আর্কিটেকচার এমনভাবে তৈরি করা হয়েছে যা ঢাকার মধ্যে একটা নতুন ল্যান্ডমার্ক হিসেবে আত্মপ্রকাশ করবে। নিরাপত্তা, স্বাচ্ছন্দ্য আর স্বপ্নের সমন্বয়ে বসুন্ধরার স্বপ্ননীড় হয়ে উঠেছে শহুরে জীবনের নতুন ঠিকানা। শান্তা হোল্ডিংসের এই উদ্যোগ বিলাসবহুল জীবনযাপনে যোগ করেছে নতুন মাত্রা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দেশের শিল্প, বাণিজ্য এবং অর্থনীতিতে অসামান্য অবদানের জন্য বছরের সেরা ব্যবসায় উদ্যোক্তা প্রতিষ্ঠান সম্মাননা পেল বাংলাদেশের সুপার ব্র্যান্ড এবং টেক জায়ান্ট
ওয়ালটন। প্রতিষ্ঠানটি অর্জন করল ডিএচএল ডেইলি স্টার বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ডের বেস্ট এন্টারপ্রাইজ অব দ্য ইয়ার 2024 সম্মাননা। এ নিয়ে দুইবার দেশের অন্যতম মর্যাদাপূর্ণ এই পুরস্কারে ভূষিত হলো ওয়ালটন। এর আগে 2014 সালে এই সম্মান পেয়েছিল পুঁজিবাজারের তালিকাভুক্ত শীর্ষ এই ইলেকট্রনিক্স প্রতিষ্ঠানটি। সম্প্রতি রাজধানীর একটি 5 তারকা হোটেলে বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ডের 23তম আয়োজনে ওয়ালটনকে সম্মাননা প্রদান করে বহুজাতিক কুরিয়ার প্রতিষ্ঠান ডিএচএল এবং ইংরেজি দৈনিক ডেইলি স্টার। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ এবং বিশেষ অতিথি ছিলেন উপদেষ্টা শেখ বশির উদ্দিন। বিশ্বের সর্বাধুনিক অবকাঠামো নির্মাণ সামগ্রী এবং কাঠ ও আসবাবপত্র সংশ্লিষ্ট শিল্পসহ ধাতব শিল্পের বিভিন্ন উদ্ভাবনী প্রযুক্তি এবং পণ্য সামগ্রী নিয়ে রাজধানীতে শুরু হয়েছে আন্তর্জাতিক প্রদর্শনী। বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটির এক্সপো ভিলেজে অনুষ্ঠিত হওয়া এই প্রদর্শনী আজ থেকে শুরু হয়ে চলবে 27শে সেপ্টেম্বর পর্যন্ত। প্রদর্শনীটির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের মহাপরিচালক এবং গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ডক্টর ইঞ্জিনিয়ার মোহাম্মদ গিয়াসউদ্দিন হায়দার। এএসকে ট্রেড অ্যান্ড এক্সিবিশনস প্রাইভেট লিমিটেড এবং ফিউচার এক্স ট্রেড ফেয়ার অ্যান্ড ইভেন্টস প্রাইভেট লিমিটেডের যৌথ উদ্যোগে আয়োজিত নবম বাংলাদেশ বিলকন 2025 এবং বেস্ট সিএনসি রাউটার প্রেজেন্টস নবম বাংলাদেশ উড অ্যান্ড মেটাল ইন্টারন্যাশনাল এক্সপো 2025-এর নলেজ পার্টনার ইন্টেরিয়র ডিজাইন বাংলাদেশ। মূল্যসূচকের উত্থানে চলতি সপ্তাহের লেনদেন শেষ হয়েছে ঢাকা ও চট্টগ্রামের পুঁজিবাজারে। পাশাপাশি উভয় বাজারে টাকার অঙ্কের লেনদেনও বেড়েছে। সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ডিএসসিতে সবকটি সূচকের মান বেড়েছে। প্রধান সূচক ডিএসসি এক্স 22 পয়েন্ট বেড়ে অবস্থান নেয় 5414 পয়েন্টে। সূচকের পাশাপাশি এদিন ডিএসসিতে লেনদেনও 132 কোটি টাকা বেড়েছে। এছাড়া হাতবদল হওয়া শেয়ার এবং মিউচুয়াল ফান্ড ইউনিটের মধ্যে দাম বেড়েছে 175টির, কমেছে 157টির এবং অপরিবর্তিত রয়েছে 66টি কোম্পানির শেয়ারের দর। অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার সিএসইতে সার্বিক সূচক সিএসপিআই 65 পয়েন্ট বেড়েছে আর লেনদেন 11 কোটি টাকা বেড়েছে গতকালের চেয়ে। কম খরচে বেশি লাভ হওয়ায় কুষ্টিয়ায় বাড়ছে পেঁপে চাষ। উৎপাদিত পেঁপে স্থানীয় চাহিদা মিটিয়ে রাজধানী সহ অন্য জেলাতেও সরবরাহ করা হচ্ছে। কৃষি বিভাগ বলছে এই জেলায় পেঁপে চাষ প্রসারে কৃষকদের প্রশিক্ষণ এবং প্রণোদনা সহ সব ধরনের সহায়তা করা হচ্ছে। মাহতাবুদ্দিন লালনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। কুষ্টিয়ার মিরপুর উপজেলার বলিদাপাড়া গ্রামের কৃষক জামিরুল ইসলাম কৃষি বিভাগের সহায়তায় 35 শতক জমিতে 50,000 টাকা খরচ করে টপ লেডি জাতের পেঁপের চাষ করেছেন। 2 বছরে প্রায় 2 থেকে 2.5 লক্ষ টাকা লাভের আশা তার। অন্যান্য ফসলের তুলনায় পেঁপে চাষ লাভজনক হওয়ায় পেঁপে চাষের জমি বাড়ানোর পরিকল্পনা করছেন তিনি। তামাক চাষ করতাম, তামাকের বিকল্প হিসাবে উনি আমাকে বলল আপনি এটা করে দেখেন। আমি এটা করে এখন আমার নিজের কাছে আমি নিজে খুব ধন্য মনে করি এবং খুব ভালো বাগান আমার হয়েছে। খরচ কম, লাভ বেশি হওয়ায় স্থানীয় কৃষকরাও আগ্রহী হচ্ছেন পেঁপে চাষে। এই চাষ করার জন্য খুবই আগ্রহী এবং তার সাথে প্রতিনিয়ত পরামর্শ করি। ধান চাষ অন্য আবাদের চাইতে ভালো পেঁপে বাগান, এটা বাগানও 50-60 টাকা কেজি, 100 টাকা কেজি। কৃষি বিভাগের দাবি ক্ষতিকর তামাক চাষ নিরুৎসাহিত করে পেঁপে চাষে আগ্রহী করে তুলতে কৃষকদের প্রশিক্ষণ, পরামর্শ ও প্রণোদনা সহ নানাভাবে সহায়তা দেওয়া হচ্ছে। তামাকের বিকল্প ফসল হিসেবে যারা আমরা এখানে অন্য কোনো ফসল করতে পারি তারই ধারাবাহিকতায় জামিরুল ইসলামকে এই পেঁপে প্রদর্শনী প্রদান করা হয় 20 শতক জমিতে। উনি আমাদের কৃষি অফিসের মাধ্যম থেকে বীজ, সার, আনুষঙ্গিক সহায়তা প্রদান করা হয়। পেঁপে চাষের জন্য উপযোগী আবহাওয়া ও মাটি কুষ্টিয়ার কৃষকদের ভাগ্য বদলের হাতিয়ার হতে পারে বলছে কৃষি বিভাগ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। লেখাপড়া শেষ করে চাকরির পেছনে না ছুটে গারলের খামার করে স্বাবলম্বী হয়েছেন চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পিয়াস শেখ। বর্তমানে তার মাসিক আয় প্রায় 2.5 লাখ টাকা। তার খামারে প্রায় 200 গারল রয়েছে। তার খামারে কাজ করে জীবিকা নির্বাহ করছেন অনেকে। জামান আক্তারের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট।
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার চারুলিয়া গ্রামের উদ্যোক্তা পিয়াস 2022 সালে এইচএসসি পরীক্ষার পর গড়ে তোলেন খামার। বর্তমানে তার খামারে প্রায় 200 গারল রয়েছে। পিয়াস জানান, গারলের রোগবালাই কম হওয়ায় এতে ঝুঁকি অনেক কম। সারাদিন মাঠে চড়ে খাবার খায় এ প্রাণী। ফলে একটি খামারে একজন কর্মচারীর বেতন ছাড়া উল্লেখযোগ্য তেমন খরচ নেই বললেই চলে। গারল পালনের খরচ বলতে আমাদের খরচ খুবই কম, কারণ আমরা বাসায় কোনো এক্সট্রা খাবার দিই না, দানাদার জাতীয় কোনো খাবার দিই না। আমাদের কর্মচারীরা আছে, এনারা সকাল 8টার সময় বা 9টার সময় এসে গারলগুলো মাঠে নিয়ে চলে যায় এবং আসরের পর মাগরিবের আগ দিয়ে ফার্মে নিয়ে চলে আসে। সবসময় এরা চারণভূমিতে খাওয়া দাওয়া করে। আমাদের ভেড়া মাঠে চড়ে বেড়াই, কোনো কিনা খাবার খাওয়াইনি, শুধু চড়ে চড়ে ঘাস শুনতে খাওয়াই। চাকরির আশায় না ঘুরে নিজে উদ্যোগ নিলে সফলতার পাশাপাশি অন্যদেরও কর্মসংস্থানের ব্যবস্থা করা সম্ভব বলে মনে করেন পিয়াস। বর্তমানে তার মাসিক আয় প্রায় 2.5 লাখ টাকা। আপনি 150 পিস বাচ্চা ধরলে পারে আপনি যদি 7,000 করে বিক্রি করেন তাহলে হচ্ছে আপনার 10,50,000 টাকা আসবে এক সিজনেই। জাস্ট 14 মাসের মধ্যে আপনি একটা সিজন 2টা সিজন পাবেন, 14 মাসে 2বার বাচ্চা দেয়, এই জন্য আপনি এক সিজনে পেয়ে যাচ্ছেন 10 লক্ষ টাকা। পিয়াসের সফলতায় গারল পালনে স্বপ্ন দেখছেন স্থানীয় অনেকে। উদ্যোক্তা বাড়াতে গারল পালনে নানা পরামর্শ দিয়ে অনুপ্রেরণা যোগাচ্ছে প্রাণী সম্পদ বিভাগও। আমাদের কৃষকরা যে লাভবান আছে এই ক্ষেত্রে এটা দেখে আমাদের তরুণ যে উদ্যোক্তা যারা হতে চায় বা বেকার যারা আছেন, যারা শিক্ষিত বেকার, তাদেরকে আমরা রিকোয়েস্ট করব তারা যেন এই ভেড়া পালনের দিকে অগ্রসর হয়। প্রাণী সম্পদ বিভাগের মতে চুয়াডাঙ্গা জেলা খরাপ্রবণ ও উঁচু হওয়ায় গারল পালনের জন্য বিশেষ উপযোগী। গারল পালনের খরচ কম হওয়ায় লাভবান হচ্ছেন জেলার গারল খামারিরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এই ছিল পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।